ওয়েলকাম টু অডিলাভ বুকস। আপনারা আজকে অডিলাভ বুকসের পক্ষ থেকে শুনবেন জেসন কেলির লেখা দ্য নিয়েটেস্ট লিটল গাইড টু স্টক মার্কেট ইনভেস্টিং। এই বইটি হতে পারে আপনার ইনভেস্টিং যাত্রার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। এই বইটি একদম নতুনদের জন্য এমনভাবে তৈরি করা যেন আপনি শেয়ার মার্কেট বুঝতে পারেন পরিষ্কার ও সময় উপযোগী উপায়। জেসন কেলি দীর্ঘদিন ধরে মার্কেট পর্যবেক্ষণ করেন, এমন একটি বই তৈরি করেছেন যেখানে তিনি স্টক মার্কেটের মূলনীতি, সফল বিনিয়োগকারীদের কৌশল ও প্রমাণিত স্ট্র্যাটেজিগুলো সাজিয়েছেন। আজকের এই বই থেকে আপনি যে বিষয়গুলো শিখতে পারবেন সেটি হলো কোন স্টকে বিনিয়োগ করবেন, ইন্ডেক্স ফান্ড কিভাবে বেছে নেবেন ও সাথে বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, পিটার লিঞ্চ, বেঞ্জামিন গ্রাহামের সহজ ও কৌশল অনুসরণ করে কিভাবে আপনিও লাভবান হতে পারেন। এছাড়াও আপনার নিজস্ব কিছু উইনিং স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবেন সেটাও জানতে পারবেন। আর এই বইটা সর্বপ্রথম প্রকাশিত হয় 2000 সালে ইউনাইটেড স্টেটে। তো চলুন আমরা সম্পূর্ণ বইটি দেখার চেষ্টা করি। প্রথম অধ্যায়, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টক মার্কেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ শেয়ার বাজারের মূল বিষয়বস্তু বোঝা ও শেয়ার মার্কেটের ভাষা বোঝা। শেয়ার বাজারে যাত্রা শুরু করার আগে এর মৌলিক ভাষা ও বিষয়বস্তু বুঝে ওঠা খুবই জরুরি। যেভাবে কোনো দেশের ভাষা না জানলে সেখানে কথা বলা কঠিন, তেমনিভাবে বিনিয়োগ জগতে যদি শেয়ার বাজারের টার্মগুলো না জানা হয় তাহলে বাজারের গতি প্রকৃতি, সংবাদ ও বিশ্লেষণ বোঝা কঠিন হয়ে পড়ে। এই প্রথম অধ্যায়ে লেখক জেসন কেলি এমন সব প্রাথমিক বিষয়গুলো তুলে ধরেছেন যা বিনিয়োগকারীদের জন্য এক ধরনের ভাষা শেখা। স্টক মার্কেট কি? শেয়ার হলো একটি কোম্পানির মালিকানার একটি অংশ। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কেনেন, আপনি সেই কোম্পানির মালিকানার ছোট একটি অংশীদারত্ব হন। এর মাধ্যমে আপনি কোম্পানির মুনাফা থেকে একটি অংশ পাওয়ার অধিকার পেতে পারেন, যেটাকে ডিভিডেন্ড, এবং কোম্পানির শেয়ারের মূল্য বাড়লে আপনি লাভ করতে পারেন। স্টকের ধরন বইয়ে লেখা আছে সাধারণত দুই ধরনের শেয়ার থাকে, একটি হলো কমন স্টক আর আরেকটি হলো প্রেফারেন্স স্টক। অর্থাৎ কমন স্টক হলো অধিকাংশ বিনিয়োগকারীরা এক ধরনের শেয়ার কেনেন, এটি মালিকানা ও ভোটের অধিকার দেয়, তবে ডিভিডেন্ড স্থায়ী নাও হতে পারে। আর প্রেফারেন্স স্টকটি হলো ডিভিডেন্ড প্রায় নির্দিষ্ট ও স্থায়ী হয়, কিন্তু ভোটের অধিকার কম থাকে। এই বইয়ে গুরুত্বপূর্ণ বাজারের বিষয়েও কিছু ট্রাম দেখিয়েছেন, সেগুলো এখন আমরা দেখার চেষ্টা করব। এই অধ্যায়ে লেখক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শেয়ার বাজারের ট্রাম যেটাকে উনি ব্যাখ্যা করেছেন, যেমন বুল মার্কেট, অর্থাৎ এটি এমন একটি মার্কেট বা এমন সময় যখন শেয়ারের দাম বাড়ছে, অর্থাৎ বাজার উত্থানশীল হচ্ছে। আরেকটি হলো বিয়ার মার্কেট, যখন দাম কমছে অর্থাৎ বাজার পতনশীল। আর নাম্বার 3 মার্কেট ক্যাপিটালাইজেশন, অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশন বলতে উনি যে বিষয়টি বুঝিয়েছেন কোম্পানির শেয়ারের মোট বাজার মূল্য, যা শেয়ারের সংখ্যা ইন্টু বর্তমান শেয়ারের দাম, এটা দিয়ে বুঝাইছেন। আরেকটি হলো ডিভিডেন্ড, কোম্পানির তার মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডারদের বিতরণ করে, যাকে আমরা ডিভিডেন্ড বলি। এই বইতে তিনি একটি চমৎকার এক্সাম্পল দেখিয়েছেন। জেসন কেলির বইয়ের একটি রিয়েল লাইফ এক্সাম্পল হিসাবে দেখিয়েছেন। তিনি অ্যাপেল এর কথা উল্লেখ করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, ধরুন আপনি অ্যাপেলের 100 টাকা শেয়ার কিনেছেন, যার বর্তমান বাজার মূল্য $150, তাহলে আপনার মার্কেট ক্যাপ হতে পারে 100 ইন্টু 150 ইকুয়াল টু $15,000। যদি অ্যাপেল 1 বছরের শেয়ার $0.8 ডিভিডেন্ড দেয়, তাহলে আপনি পাবেন 100 ইন্টু 0.8 সমান $80 ডিভিডেন্ড। এই উদাহরণটি শেয়ার বাজারের ভাষাকে বাস্তব দৃষ্টান্তে তিনি উপস্থাপন করেছেন। কেন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন বা কেন শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়? লেখক উল্লেখ করেছেন যে শেয়ার বাজার বিনিয়োগের মাধ্যমে অর্থ বৃদ্ধি করার সুযোগ অনেক বেশি, কারণ অর্থ ব্যাংকে রাখলে বা অন্যান্য নিরাপদ স্থানে রাখলে সুদের হার কম হয়, কিন্তু শেয়ার বাজারে সঠিকভাবে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী আপনার সম্পদ বহুগুণ বেড়ে যেতে পারে। তবে এর জন্য বাজারের ভাষা বোঝা ও সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে নতুন বিনিয়োগকারীদের জন্য এক প্রকার সেতু বন্ধন, যেখান থেকে শুরু করে তারা শেয়ার বাজারের গভীরে প্রবেশ করতে পারে। বিনিয়োগকারীদের জগতে অর্থাৎ বিনিয়োগের জগতে ঝুঁকি থাকবে, কিন্তু তিনি বাজারের ভাষা জানেন,
তিনি ঝুঁকি কমিয়ে সুযোগকে কাজে লাগাতে পারেন। লেখক বলেন, যখন আপনি বুল বা বেয়ার মার্কেটের অর্থ জানবেন তখন বাজারের অনুভূতি বুঝতে পারবেন, যা বিনিয়োগের সফলতার প্রথম ধাপ। তিনি এই চ্যাপ্টারে কিছু খুবই ছোট করে সংক্ষিপ্ত কিছু গাইডলাইন দেখিয়েছেন। সেটি হলো নতুনদের উচিত প্রথমে বাজারের এই মৌলিক ভাষাগুলো ভালোভাবে বোঝা ও শেখা। তারপর একবার ভাষা বুঝে গেলে বিভিন্ন সংবাদ, রিপোর্ট ও বিশ্লেষণে সহজে বোঝা যাবে। আর তারপর ভাষা না বুঝলে বাজারের তথ্যগুলো বিভ্রান্তিকর মনে হতে পারে, যা ভুল সিদ্ধান্তের কারণ হবে। তার এই সংক্ষিপ্ত পরামর্শ এগুলো গ্রহণ করতে লেখক উৎসাহিত করেছেন। অধ্যায় 2, হিস্টোরি অ্যান্ড হাউ টু স্টক মার্কেট ওয়ার্ক, অর্থাৎ শেয়ার বাজার ইতিহাস ও তার কার্যপ্রণালী। শেয়ার বাজারের ইতিহাস বুঝতে পারা একজন বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাজারের ওঠানামা, প্রকৃতি ও কারণগুলো সম্পর্কে ধারণা দেয়। শেয়ার বাজার মূলত একটি প্ল্যাটফর্ম যেখানে কোম্পানির মালিকানার অংশগুলো শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। এই বাজারের শুরু ইউরোপের 1700 শতকে হয়েছিল, তবে আধুনিক শেয়ার বাজারের জন্ম হয় আমেরিকার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। সময়ের সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তির উন্নয়ন, রাজনৈতিক ঘটনাবলী ও বৈশ্বিক সংকটগুলি বাজারের ওঠানামাকে প্রভাবিত করেছে। এই ওঠানামা বোঝার জন্য বাজারের চক্র ধারণাটি গুরুত্বপূর্ণ, যা বুম বা বাজারের দ্রুত বৃদ্ধি, শিখরের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ সংকট বা ক্রাশ বা বাজারের হ্রাস করা প্রবৃত্তি বোঝায়, এবং পুনরুদ্ধার পর্যায়ে বিভক্ত। এই চক্রগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি কখন বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ ও কখন নিরাপদ। উদাহরণস্বরূপ 2008 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার একটা বিশাল সংকট ছিল, যা ব্যাংকিং সেক্টর ও রিয়েল এস্টেটের বাবেল ভেঙে যাওয়ার কারণে সংঘটিত হয়েছিল, যখন অনেক বিনিয়োগকারী ব্যাপক ক্ষতিগ্রস্তর মুখে পড়েছিলেন কারণ তারা বাজারের সংকট বুঝে বিক্রি করতে পারেননি বা অতিরিক্ত ঝুঁকি নিয়েছিল। তবে যারা সেই সময় সংযত থেকেছিলেন ও নিম্নমূল্য শেয়ার ক্রয় করেছিলেন, তারা পরবর্তীতে বাজার পুনরুদ্ধার হলে বড় রকমের মুনাফা অর্জন করেছিলেন। এই ইতিহাস থেকে শেখা যায় যে বাজার ওঠানামার বোঝা ও সংযত মনোযোগ রাখা জরুরি। এছাড়াও শেয়ার বাজার শুধুমাত্র কোম্পানির মালিকানার কেনাবেচার স্থানই নয়, বরং এটি একটি অর্থনৈতিক ও আর্থিক গুরুত্বপূর্ণ সূচক। যখন বাজার ভালো থাকে তখন অর্থনৈতিক উন্নতি হয়, এবং বিপরীতে বাজার পতনের সময় অর্থনৈতিক মন্দার লক্ষণ দেখা দেয়। সুতরাং বাজারের ইতিহাস জানা বিনিয়োগকারীদের বাজারের গতিবিধি ও ঝুঁকি সম্পর্কে সচেতন করে তোলে, যা তাদের বিনিয়োগ পরিকল্পনায় সাহায্য করে। তিনি এই চ্যাপ্টারের একটি এক্সাম্পল দেখিয়েছেন, যেমন 2008 সালে বিশ্বব্যাপী আর্থিক সংকটের ধরুন আমেরিকার হাউজিং মার্কেট অর্থাৎ বাবেল ফেটে যাওয়ার পর ব্যাংকগুলো বিপর্যয় হয় এবং মার্কেট তীব্র পতন হয়। ডাউ জোন্স স্টক এক্সচেঞ্জ ইন্ডিকেটরগুলো একসাথে 15,000 পয়েন্ট থেকে নেমে 6,000 পয়েন্টে চলে গিয়েছিল। অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে তাদের শেয়ার বিক্রি করে দিয়েছিল, যা তাদের জন্য বড় ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কিছু বিনিয়োগকারী এই সংকটের সুযোগ নিয়ে নিম্নমূল্য শেয়ারগুলো কিনে বাজারকে পুনরুদ্ধার করার জন্য সাহায্য করে, বিশাল লাভ অর্জন করে তখন তারা। যেমন ওয়ারেন বাফেট ওই সময় মার্কিন শেয়ার কিনেছিল যেগুলো খুবই সস্তায় ছিল, এবং পরবর্তী তার বিনিয়োগ অনেক গুণ বেড়ে গিয়েছিল। এই ঘটনাটি আমাদের শেখায় বাজারের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। অধ্যায় 3, বিনিয়োগের বিভিন্ন কৌশল, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। অধ্যায় 3-এ জেসন কেলি শেয়ার বাজারে সফল বিনিয়োগের জন্য সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী বিভিন্ন কৌশল তিনি উপস্থাপন করেছেন। এখানে তিনি মূলত 3 ধরনের বিনিয়োগের কৌশল আলোচনা করেছেন। 1, গ্রোথ ইনভেস্টিং অর্থাৎ মূলধন বৃদ্ধি। 2, ভ্যালু ইনভেস্টিং অর্থাৎ মূল্য বিনিয়োগ। আর 3, ডিভিডেন্ড ইনভেস্টিং অর্থাৎ ডিভিডেন্ড বিনিয়োগ। প্রথমত,
গ্রোথ ইনভেস্টিং হলো এমন একটি কৌশল যেখানে বিনিয়োগকারী দ্রুত বর্ধনশীল এবং ভবিষ্যতে বড় লাভের সম্ভাবনায় সম্পূর্ণ কোম্পানির শেয়ার বিনিয়োগ করেন। এই ধরনের কোম্পানির মূল লক্ষ্য হয় তাদের আয় ও রাজস্ব দ্রুত বৃদ্ধি করা এবং শেয়ারের দাম বৃদ্ধিতে প্রতিফলিত হয়। এই কৌশলের জন্য বিনিয়োগকারীকে ধৈর্য ধরে দীর্ঘদিন বিনিয়োগ করতে হয়, কারণ তাৎক্ষণিকভাবে এই স্টকের দাম ওঠানামা বেশি হতে পারে। লেখক উল্লেখ করেছেন যে প্রযুক্তি খাতে অনেক কোম্পানি যেমন গুগল বা অ্যামাজন তাদের প্রথম দিকে গ্রোথ ইনভেস্টিং কৌশল ভালো উদাহরণ ছিল। দ্বিতীয়ত, ভ্যালু ইনভেস্টিং হলো এমন একটি পদ্ধতি যেখানে বিনিয়োগকারী একটি কোম্পানির শেয়ার বিনিয়োগ করে তাদের বাজার মূল্য বা মার্কেট প্রাইস তাদের প্রকৃত অর্থনৈতিক মূল্য ইন্ট্রানজিটিক ভ্যালু থেকে কম। এই কৌশল অনুসরণকারী মূলত সস্তা শেয়ার কেনার চেষ্টা করে যা ভবিষ্যতে মূল্যায়ন বৃদ্ধি পেলে লাভজনক হতে পারে। জেসন কেলি এই কৌশলকে বেঞ্জামিন গ্রাহামের মতো বিখ্যাত বিনিয়োগকারী দর্শনের সঙ্গে তুলনা করেছেন। এখানে বিনিয়োগকারীদের জন্য কোম্পানির আর্থিক বিবরণ গভীরভাবে বিশ্লেষণ করা আবশ্যক। তিনি এমন একটি উদাহরণ দিয়েছেন যেখানে কিছু কোম্পানির স্টক আন্ডার প্রাইসে থাকে অর্থনৈতিক সংকটের সময়, যা বাজারের ভয়ের কারণে কিছু আসল কোম্পানি ভিত্তিক শক্তিশালী থাকে। এ সময় ভ্যালু ইনভেস্টররা সাধারণত সঙ্গে বিনিয়োগ করে বড় লাভবান হয়ে থাকে। তৃতীয়ত, ডিভিডেন্ড ইনভেস্টিং হলো এমন একটি কৌশল যেখানে বিনিয়োগকারীরা সেসব কোম্পানির শেয়ার বিনিয়োগ করে যারা নিয়মিত ও ধারাবাহিকভাবে ডিভিডেন্ড প্রদান করে। এই কৌশলের প্রধান সুবিধা হলো বিনিয়োগকারীরা নিয়মিত আয়ের ধারা পায় যা বাজার ওঠানামা থেকে কিছুটা সুরক্ষা দেয়। লেখক এই পদ্ধতিকে বিশেষ করে রিটায়ারমেন্ট বা স্থির আয়ের জন্য উপযোগী বলেছেন। তিনি উদাহরণ হিসেবে বড় কোম্পানির যেমন কোকাকোলার বা প্রোডাক্ট অ্যান্ড গ্যাম্বলের নাম উল্লেখ করেছেন, যা নিয়মিত ভালো ডিভিডেন্ড প্রদান করে। এই তিনটি কৌশলের পাশাপাশি লেখক উল্লেখ করেছেন যে কোনো একক কৌশল সীমাবদ্ধ না থেকে অনেক বিনিয়োগের এই কৌশলগুলো সংমিশ্রণ ব্যবহার করা ভালো, যা ঝুঁকি কমাতে ও লাভের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, একজন বিনিয়োগকারী তার পোর্টফোলিওতে কিছু অংশ গ্রোথ স্টক এর কিছু অংশ ডিভিডেন্ড পেইং স্টক ও রাখতে পারেন। অধ্যায় 4, বাজার বিশ্লেষণ অর্থাৎ মার্কেট অ্যানালাইসিস। এই অধ্যায়ে লেখক জেসন কেলি শেয়ার বাজার বিশেষত প্রধানত দুইটি প্রধান পদ্ধতির কথা উল্লেখ করেছেন। এক হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর দ্বিতীয়টি হলো প্রযুক্তিগত বিশ্লেষণ অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। মূলত বিশ্লেষণ হলো এমন একটি কোম্পানির ভিতরের আর্থিক সংস্থা, ব্যবসায়িক মডেল, রাজস্ব, মুনাফা, ঋণ ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি পর্যালোচনা করে স্টকের প্রকৃত মূল্যায়ন করার প্রক্রিয়া। এই বিশ্লেষণের মাধ্যমে বিনিয়োগকারী বুঝতে পারে যে কোম্পানি কি মূল্যমানের তুলনায় সঠিক বা সস্তা দামে ট্রেড করতে দিচ্ছে। উদাহরণস্বরূপ, যদি একটি কোম্পানির আয় ও লাভ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে তবে সেটি ভালো বিনিয়োগ হতে পারে। অন্যদিকে প্রযুক্তিগত বিশ্লেষণ হলো স্টকের দাম ও ট্রেডিং ভলিউমের গতি প্রকৃতি, চার্ট, প্যাটার্ন এবং বিভিন্ন সূচকের ইন্ডিকেটরের সাহায্যে ভবিষ্যতের দাম ওঠানামা অনুমান করার কৌশল। এখানে কোম্পানির ভেতর থেকে তথ্য না দেখে বাজারের ট্রেন্ড ও মুডকে বিশ্লেষণ করা হয়। যেমন, দাম কিছু সময় ধরে ধারাবাহিকভাবে বাড়ছে বা পতন হচ্ছে, কোনো নির্দিষ্ট দামে সাপোর্ট বা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, এগুলো লক্ষ্য করা হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে এই দুই বিশ্লেষণের মধ্যে পার্থক্য বুঝে এবং সঠিকভাবে ব্যবহার করে বিনিয়োগকারী বাজারে ভালো সুবিধা পেতে পারেন। অনেক বিনিয়োগকারী এককভাবে শুধুমাত্র মূলগত বিশ্লেষণ বিশ্বাসী থাকেন, আবার কেউ শুধুমাত্র প্রযুক্তিগত বিশ্লেষণ নির্ভর করেন। তবে সফল বিনিয়োগের জন্য এই দুই পদ্ধতির সমন্বয় করা সবচেয়ে কার্যকর বলে লেখক মনে করেন। কারণ কোর টার্ম বা মূলগত বিশ্লেষণ কোম্পানির ভেতরের শক্তি বুঝতে সাহায্য করে, আর প্রযুক্তিগত বিশ্লেষণ বাজারের অবস্থান ও সময় নির্ধারণে সাহায্য করে। অধ্যায়ে আরও বলা হয়েছে যে বাজার বিশ্লেষণ এক ধরনের তথ্য কৌশল নিয়ে অতিরিক্ত নির্ভরতা ঝুঁকি বাড়ায়।
তাই বিভিন্ন সূচক তথ্য বিবেচনা করে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও বাজারের বিশ্লেষণের প্রক্রিয়া নিয়মিত ধারাবাহিকতা হওয়া উচিত, কারণ স্টকের দাম ও বাজারের অবস্থা প্রতিনিয়ত পরিবর্তনশীল হয়ে থাকে। সর্বোপরি এই অধ্যায়ে বিনিয়োগকারীদের শেখায় কিভাবে তথ্য সংগ্রহ বিশ্লেষণ করে বুদ্ধিমানের মতো স্টক নির্বাচন করা যায় এবং বাজার ওঠানামার মধ্যে লাভবান হওয়া উপায় কী। এর মধ্যে বিনিয়োগকারীদের জন্য শুধু বাজারের গতিবিধি বুঝে লাভের সুযোগ সৃষ্টি করেন না, পাশাপাশি সম্ভাবনা ঝুঁকি এড়াতেও সক্ষম তারা। অধ্যায় 5, ঝুঁকি ব্যবস্থাপনা ও পোর্টফোলিওর বৈচিত্র্যতা, অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। শেয়ার বাজার বিনিয়োগের সঙ্গে ঝুঁকি অবিচ্ছেদ্যভাবে জড়িত। ঝুঁকি বলতে বোঝায় সম্ভাব্য ক্ষতির সম্ভাবনা যা কোনো কোম্পানির সঙ্গে যুক্ত থাকে। এই অধ্যায়ে লেখক জেসন কেলি ঝুঁকি শনাক্তকরণ, পরিমাপ এবং সেটিকে নিয়ন্ত্রণ করার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় এখানে পোর্টফোলিওর বৈচিত্র্যতা ডাইভার্সিফিকেশন, আরেকটি হলো ঝুঁকি ব্যবস্থাপনা রিস্ক ম্যানেজমেন্ট। প্রথমে বুঝিয়েছেন ঝুঁকি কখনো পুরোপুরি এড়ানো সম্ভব নয়, সেটি কমানো সম্ভব। ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো বিভিন্ন ধরনের সম্পদ বিনিয়োগ করা, অর্থাৎ পোর্টফোলিওতে বৈচিত্র্যতা আনা। উদাহরণস্বরূপ, যদি একজন বিনিয়োগকারী শুধুমাত্র এক বা দুইটি কোম্পানির শেয়ার টাকা বিনিয়োগ করেন, তাহলে সেই কোম্পানির মূল পতনের কারণে তার সম্পূর্ণ বিনিয়োগ বড় রকম ঝুঁকির মধ্যে পড়তে পারে। কিন্তু যদি একই টাকা বিভিন্ন সেক্টরে বা কোম্পানির মধ্যে ভাগ করে দেন, তাহলে কোনো এক স্টকের পতনের সামগ্রিক ক্ষতি কমে যায়। পোর্টফোলিওর বৈচিত্র্যতা শুধু বিভিন্ন কোম্পানির মধ্যেই নয়, বরং বিভিন্ন ধরনের সম্পদ যেমন শেয়ার, বন্ড, স্টক, অ্যাসেট, সোনা ইত্যাদিতেও বিনিয়োগ করে ঝুঁকি আরও বেশি হ্রাস করা যায়। এভাবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও আরও স্থিতিশীল হয় এবং বাজারের ওঠানামার প্রভাব কম পড়ে। লেখক আরও ব্যাখ্যা করেছেন যে ঝুঁকি ব্যবস্থাপনা মানে শুধুমাত্র বৈচিত্র্য নয়, বরং সময় মতো পোর্টফোলিও রিভিউ ও প্রয়োজনীয় পরিবর্তন আনা, অর্থাৎ বাজারের অবস্থা ও ব্যক্তিগত আর্থিক লক্ষ্যর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিনিয়োগের ধরন, পরিমাপ নিয়মিত সামঞ্জস্য করা উচিত। এছাড়াও স্টপ লস অর্ডার ব্যবহারের মতো কৌশল ব্যবহার করেও বিনিয়োগকারীরা তাদের সম্ভাব্য ক্ষতির সীমাবদ্ধতা রাখতে পারে। অধ্যায়টি ঝুঁকি গ্রহণের বিভিন্ন মাত্রার বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি বিনিয়োগকারী তার ঝুঁকি গ্রহণের ক্ষমতা, অর্থাৎ রিস্ক টলারেন্স অনুযায়ী বিনিয়োগের পরিকল্পনা করা উচিত। উদাহরণস্বরূপ, তরুণরা সাধারণত উচ্চ ঝুঁকি নিতে পারেন কারণ তাদের সামনে দীর্ঘ সময় থাকে ক্ষতি পূরণ করার জন্য, যেখানে বয়স্ক বা রিটায়ারমেন্টের কাছাকাছি বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে স্বাভাবিকভাবেই আগ্রহী হন। সর্বোপরি যদি আমরা বলার চেষ্টা করি তাহলে বলতে পারি ঝুঁকি ব্যবস্থাপনা বৈচিত্র্যতা শেয়ার বাজারের সফল বিনিয়োগের মূল ভিত্তি। এটি বিনিয়োগকারীদের মস্তিষ্কে মানসিক চাপ থেকে মুক্ত রাখে ও দীর্ঘমেয়াদী স্থিতিশীল ও নির্ভরযোগ্য লাভ নিশ্চিত করে। অধ্যায় 6, বাজারের সাইকেল ও বিনিয়োগের সময় নির্বাচন, অর্থাৎ মার্কেট সাইকেল অ্যান্ড টাইমিং। শেয়ার বাজার প্রকৃত ধরন হলো নিয়মিত ওঠানামার মধ্য দিয়ে চলা একটি চক্রাকার প্রক্রিয়া, যাকে আমরা বাজারের সাইকেল বা মার্কেট সাইকেল হিসেবে জানি। এই অধ্যায়ে লেখক জেসন কেলি বাজারের 4টি প্রধান পর্যায়ের কথা বর্ণনা করেছেন। একটি হলো বুম বা উত্থান, শিখর বা সংকট বা মন্দা এবং পুনরুদ্ধার। বুম সময়ের বাজার দ্রুত বর্ধনশীল হয়, স্টক মার্কেটগুলো বা স্টকগুলো মূল্য বাড়ে ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। এরপর শিখরে এসে বাজার তার সর্বোচ্চ অবস্থান পৌঁছায়, যা প্রায়শ অতিরিক্ত মূল্যায়নের সূচনা করে। এরপর সংকট আসে, সেখানে দাম কমতে শুরু করে, বিনিয়োগকারীরা আতঙ্কিত হয় এবং অনেকেই তাড়াহুড়া করে বিক্রি করে দেয়। শেষ পর্যন্ত পুনরুদ্ধার পর্যায়ে বাজার ধীরে ধীরে তা হার মানানো মান ফিরে দেয় এবং নতুন বুমের জন্য প্রস্তুতি নেয়। এই চক্রগুলো বুঝতে পারা শুধুমাত্র কারণ তার বাজারের প্রবণতা সম্পর্কে ধারণা দেয়
এবং নিয়মিত সঠিক সময় নির্ধারণে সাহায্য করে। তবে লেখক সতর্ক করেছেন যে বাজারে সময় নির্বাচন বা মার্কেট টাইমিং করা খুবই জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ। অনেক অভিজ্ঞ বিনিয়োগকারীও এই বিশেষজ্ঞ একমত হয় যে ভবিষ্যৎ বাজার কখন উঠবে বা নামবে সেটা সঠিকভাবে নির্ধারণ করা প্রায় অসম্ভব। ভুল সময়ে বাজারে ঢোকা বা বের হওয়া আপনার মূলধনের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তাই অধিকাংশ সফল বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে বাজারের সাইকেলকে মানিয়ে নিয়ে ধৈর্যের সঙ্গে বিনিয়োগ করেন। লেখক এই অধ্যায়ে বিনিয়োগকারীদের জন্য একটা শক্তিশালী পরামর্শ দিয়েছেন। বাজারের সময় নির্বাচন করার চেষ্টা না করে সময় বাজারে কাটান, অর্থাৎ বাজারে সময় নির্বাচন করার চেষ্টা না করে আপনার অতিরিক্ত সময় বাজারে কাটান, অর্থাৎ দীর্ঘমেয়াদী ভালো কোম্পানি বেছে নিয়ে তাদের শেখরে ধরে রাখাই বেশি ফলপ্রসূ ও ঝুঁকি কমানো যায় এমন একটি কৌশল। একই সঙ্গে তিনি বাজারের উত্থান পতনের স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে উৎসাহিত করেছেন, যাতে বিনিয়োগকারীরা বাজারে ওঠানামায় আতঙ্কিত না হয়ে স্থির যুক্তিবদ্ধ সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং এই অধ্যায়ে মূল শিক্ষা হলো বাজার সাইকেল সম্পর্কে সচেতন থাকা জরুরি, কিন্তু সেই তথ্য নিয়ে সময় নির্ধারণে বেশি মনোযোগ না দিয়ে ধৈর্য ধরে ভালো কোম্পানি বেছে নিয়ে বিনিয়োগ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বাজারের সময় নির্বাচন কঠিন হলেও সাইকেল বুঝে মানসিক প্রস্তুতি নিয়ে রাখা বিনিয়োগকারীদের জন্য বড় রকমের সহায়তা হতে পারে। অধ্যায় 7, কর এবং শেয়ার বাজার, অর্থাৎ ট্যাক্সেস অ্যান্ড দ্য স্টক মার্কেট। এই অধ্যায়ে লেখক জেসন ক্যালি শেয়ার বাজার বিনিয়োগ থেকে অর্জিত লাভের উপর করের প্রভাব ও কর ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। বাজার থেকে হওয়া মুনাফা করযোগ্য সম্পদ, তাই বিনিয়োগের লাভকে সঠিকভাবে বুঝতে ও করের ঝামেলা থেকে বাঁচতে করণীয় সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। লেখক বলেন, বিনিয়োগের সফল হওয়ার জন্য স্টক মার্কেট নির্বাচন ও বাজার বিশ্লেষণ করলেই হয় না, বরং করের কৌশলগত পরিকল্পনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় বিনিয়োগ থেকে অর্জিত আয়ের বড় অংশ কর হিসাবে দিতে হয়, যা আপনার হাতে আসা নেট লাভকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে। এই অধ্যায়ে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী বিনিয়োগের উপর করের পার্থক্য তুলে ধরা হয়েছে। সাধারণত স্বল্পমেয়াদী অর্থাৎ 1 বছরের কম সময়ের মধ্যে বিক্রি করা স্টকের মুনাফা তৈরি করযোগ্য হয়, যেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে করের হার তুলনামূলক কম হয়ে থাকে। এই কারণে দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, কারণ এই বিনিয়োগকারীদের কর সুবিধা দেয় এবং চূড়ান্ত লাভ বাড়ায়। লেখক কর পরিকল্পনা অর্থাৎ ট্যাক্স প্ল্যানিং কিভাবে বিনিয়োগের অংশ হওয়া উচিত তার উপর গুরুত্ব দিয়েছেন। কর কমানোর জন্য বিভিন্ন স্ট্র্যাটেজিক কৌশল যেমন ট্যাক্স ডিফার্ড অ্যাকাউন্ট বিনিয়োগ, লস হারভেস্টিং এবং বিভিন্ন কর সাশ্রয়ী ফান্ড বা সম্পদ নির্বাচন করা যেতে পারে। এগুলো ব্যবহার করলে বিনিয়োগকারীরা বাজারে তাদের সম্পদ বৃদ্ধি করার পাশাপাশি করের বোঝা কমাতে সক্ষম হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর সংক্রান্ত নিয়মকানুন প্রতিনিয়ত পরিবর্তিত হয়, তাই একজন বিনিয়োগকারীকে নিয়মিত বাজারে কর নীতিমালা সম্পর্কে আপডেট থাকা দরকার। লেখক পরামর্শ দেন, প্রয়োজনে পেশাদার কর পরামর্শদাতার সাহায্য নেওয়া উচিত, যেমন বিনিয়োগের সময় কর ঝামেলা ও সমস্যা এড়ানো যায়। সর্বোপরি এই চ্যাপ্টারটি বা এই অধ্যায়টি বিনিয়োগের আর্থিক দিকের একটি গুরুত্বপূর্ণ অংশ স্পষ্ট করে তোলে। করের কারণে আপনার অর্জিত লাভের একটি অংশ বাজেয়াপ্ত হতে পারে, তাই এই বিষয়টি পরিকল্পনার বাইরে রাখা উচিত নয়। সঠিক কর ব্যবস্থাপনা বিনিয়োগ থেকে সর্বোচ্চ লাভবান হওয়ার পথ সুগম করে। অধ্যায় 8, বিনিয়োগের মানসিকতা দিক অর্থাৎ দ্য সাইকোলজি অফ ইনভেস্টিং। বিনিয়োগ শুধু কেবল সংখ্যারই খেলা নয়, এটি একটি মানসিকতা নিয়ন্ত্রণের খেলা। এই অধ্যায়ে লেখক জেসন ক্যালি বলেছেন যে বাজার সফল হতে হলে বিনিয়োগকারীরা
মনের অবস্থা কতটা গুরুত্বপূর্ণ। বাজার ওঠানামা করার সময় মানুষের সাধারণত যে বিষয়গুলো প্রতিক্রিয়াতে হয়, যেমন ভয়, লোভ, আক্রোশ, অস্পষ্ট আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাস, এসবই বিনিয়োগের ভুল সিদ্ধান্তের মূল কারণ। উদাহরণস্বরূপ, যখন বাজার দ্রুত পতন হয় তখন অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে ফেলেন, যাকে প্যানিক সেলিং বলা হয়। এতে তারা আসলে তাদের লাভের সুযোগ হারিয়ে ফেলে ও দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হন। বিপরীত দিকে যখন বাজার ঊর্ধ্বগামী হয়ে থাকে তখন অতিরিক্ত আত্মবিশ্বাসে অনেক ঝুঁকি বেশি নেয় ও যা ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে। এই অধ্যায়টি লেখক বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন যে যেন তারা ধৈর্য ধরে বাজার ওঠানামার মধ্যে স্থির থাকেন ও সংবেদনশীলতা কমিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। মানসিক শৃঙ্খলা বজায় রাখা, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখা ও স্বল্পমেয়াদী বাজারে ওঠানামার গুরুত্ব না দেওয়া সবল বিনিয়োগকারীদের জন্য এটি অপরিহার্য। এছাড়াও লেখক বলেছেন যে বিনিয়োগকারীদের উচিত নিজস্ব অনুভূতি ও আবেগকে নিয়ন্ত্রণ করে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও কৌশল অনুসরণ করা। কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। লেখক আরও বলেছেন যে বিনিয়োগে মানসিকতা উন্নয়নের শিক্ষণীয় উদাহরণ হিসেবে বিখ্যাত বিনিয়োগকারীদের আচরণ পর্যবেক্ষণ করা যেতে পারে। যেমন ওয়ারেন বাফেট তার স্থির মনোভাব, বিশ্লেষণ ও ধৈর্যের জন্য পরিচিত। তিনি বাজারে হুড়োমুড়ি করে দূর থেকে বিনিয়োগ করেন না। এটি যে কোনো বিনিয়োগকারীদের জন্য আদর্শ দৃষ্টান্ত হতে পারে। আর সর্বশেষ যদি আমরা বলার চেষ্টা করি তাহলে বলতে পারি এই অধ্যায়ে বিনিয়োগের মানসিকতা কিভাবে ঝুঁকি মোকাবেলা করে অবিচল থেকে সিদ্ধান্ত নেওয়া যায় ও ধৈর্য ধরে বাজারে টিকে থাকা যায় তা গভীরভাবে বোঝানো হয়েছে। এটি বিনিয়োগকারীদের জন্য এক ধরনের মাইন্ডফুলনেস বা সচেতনতা অর্জনের পথ, যা অর্থনৈতিক সফলতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও স্থিতিশীলভাবে নিশ্চিত করে। অধ্যায় 9, আধুনিক বাজার ও প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ মডার্ন মার্কেট অ্যান্ড টেকনোলজি ইউজ। এই অধ্যায়ে লেখক জেসন ক্যালি আধুনিক শেয়ার বাজার প্রযুক্তির ব্যাপক প্রভাব ও সুবিধাগুলো বিশদভাবে তুলে ধরেছেন। আজকের দিনে ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তি উন্নতির কারণে বিনিয়োগ প্রক্রিয়া অনেক সহজ, দ্রুত, স্বচ্ছ হয়েছে। অনলাইনে ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন রবিনহুড, ইট্রেড, এক্সনেস, অন্য যে কোনো ব্রোকারেজ সাইট বিনিয়োগকারীদের বাড়িতে বসেই বিশ্বের যে কোনো স্টক বিনিয়োগ করার সুযোগ দিয়েছে। এর ফলে ছোট মাঝারি বিনিয়োগকারীরাও বড় বাজারে প্রবেশ করে পারস্পরিক প্রতিযোগিতায় অংশ নিতে পারছে। লেখক আরও স্পষ্টভাবে তুলে ধরেছেন যে রোবো অ্যাডভাইটাইজার ও স্বয়ংক্রিয় বিনিয়োগের পরামর্শদাতারা গুরুত্ব, যা অ্যালগরিদমের মাধ্যমে বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণের ক্ষমতা ও লক্ষ্য অনুযায়ী পোর্টফোলিও তৈরি ও পরিচালনা করে থাকে। এটি বিশেষ করে নতুন ও অল্প অভিজ্ঞ বিনিয়োগকারীদের জন্য খুবই উপকারী, কারণ তারা সহজে কম খরচে পেশাদার বিনিয়োগকারী পরিচালনা পেতে পারে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো অ্যালগরিদম ট্রেডিং, যেখানে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে ডেটা বিশ্লেষণ ও স্বয়ংক্রিয়ভাবে কেনাবেচা করে থাকে। এটি বাজারের লিকুইডিটি অর্থাৎ কার্যকারিতা বাড়ায়, তবে একই সঙ্গে বাজারে আকস্মিক ওঠানামা বা ভলাটিলিটি তৈরির সম্ভাবনাও থাকে। অতীতে যেসব বিশ্লেষণ প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ কঠিন ছিল, আজ প্রযুক্তির সাহায্যে তা সহজে ও দ্রুত সম্পন্ন করা যায়। স্টক মার্কেট ও রিয়েল টাইম তথ্য, চার্ট, গ্রাফ, সংবাদ ও আর্থিক প্রতিবেদন অনলাইনে পাওয়া যায়, যা বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। লেখক এই অধ্যায়ে সতর্ক করে তিনি আরও যে বিষয়গুলো আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে প্রযুক্তি যেমন সুবিধা নিয়ে এসেছে তেমনি এর ভুল ব্যবহার বড় ক্ষতির কারণও হতে পারে। তাই প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা না করে বিনিয়োগের মৌলিক নীতি কৌশল বাজার রাখা জরুরি। নতুন প্রযুক্তি শিখে ব্যবহার করা উচিত, কিন্তু সেই সাথে বাজারের ফান্ডামেন্টাল বিষয়গুলো গভীরভাবে বোঝা প্রয়োজন। এই অধ্যায়টি আধুনিক বিনিয়োগের যুগের প্রযুক্তির ভূমিকা ও তার ব্যবহারের সুবিধা ও সতর্ক বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটি বর্তমান সময়ে বিনিয়োগকারীদের জন্য একটি অপরিহার্য রোডম্যাপ হিসেবে কাজ করে, যাদের উচিত প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিয়ে সচেতন ও প্রযুক্তিগত
যুক্তিসঙ্গত বিনিয়োগ করা। অধ্যায় 10, সফল বিনিয়োগকারীদের জন্য কিছু টিপস ফ্রম সাকসেসফুল ইনভেস্টর। এই অধ্যায়ে লেখক জেসন কেলি বিখ্যাত এবং সফল বিনিয়োগকারীর অভিজ্ঞতা কৌশল থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে গুরুত্ব তুলে ধরেছেন। তিনি ওয়ারেন বাফেট, পিটার লিঞ্চ, বেঞ্জামিন গ্রাহাম এবং অন্যান্য বিশিষ্ট অর্থনৈতিকবিদ ও বিনিয়োগ বিশ্লেষণের বিনিয়োগ দর্শন ও নীতির সংক্ষেপে আলোচনা করেছেন। তাদের সবার মূলত একটি সাধারণ দৃষ্টিভঙ্গি ছিল দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ও মৌলিক বিশ্লেষণের উপর বিশ্বাস রাখা। উদাহরণস্বরূপ, ওয়ারেন বাফেট তার বিনিয়োগ কৌশল মূল বিনিয়োগ বা ভ্যালু ইনভেস্টিংকে সর্বোচ্চ গুরুত্ব দেন, যেখানে তিনি বাজারের অস্থিরতার মাঝেও ভালো মানসম্পদ কোম্পানির শেয়ার কিনে ধরে রাখেন। তিনি বলেন, বাজার ছোট ওঠানামা ও স্বল্পমেয়াদী উদ্বেগকে গুরুত্ব না দিয়ে কোম্পানির প্রকৃত মূল্য ব্যবসার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এর ফলে তিনি দীর্ঘমেয়াদী ব্যাপক লাভ অর্জন করতে সক্ষম হয়েছে। অন্যদিকে পিটার লিঞ্চ গ্রোথ ইনভেস্টিং কৌশল অনুসরণ করে, যেখানে তিনি দ্রুত বর্ধনশীল ও উদীয়মান শিল্প কোম্পানিগুলোকে বিনিয়োগ করেছেন। তিনি বলেন, তিনি বাজার আপেক্ষিক মূল্য বা ফিউচার সম্ভাবনা বুঝতে পারার উপর জোর দিয়েছেন। বলেছেন, একজন সফল বিনিয়োগকারীদের শুধু কোম্পানির বর্তমান অবস্থায় নয়, ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনাও বিবেচনা করতে হবে। এই অধ্যায়ে আরও বলা হচ্ছে যে প্রত্যেক বিনিয়োগকারীর উচিত নিজের বিনিয়োগ দর্শন ও স্ট্র্যাটেজি তৈরি করা, যা সেটি প্রতিটি স্থির থাকা।